রাতে স্বামীর সাথে ঝগড়া করে না খেয়ে ঘুমিয়েছিলাম। সকালবেলা আবারও ঝগড়া হয়। এক পর্যায়ে সে আমার গালে থাপ্পড় মেরে বসে। এরপর আমি চুপচাপ অফিসে চলে যাই। 4 বছরের সংসার আমার। এই 4 বছরের মধ্যে এরকম ঘটনা কখনোই ঘটেনি। আমার মা বাবার পছন্দের ছেলেকে বিয়ে করেছি আমি। স্বামী হিসেবে তিনি খুবই ভালো ছিলেন। এদিকে অফিসে আসার পর থেকে আমি কোনোভাবেই আমার কাজে মনোযোগ দিতে পারতেছিলাম না। তাজুলের মুখে এরকম বিশ্রী ভাষা শুনে রাতের বেলা থেকেই আমি বাকরুদ্ধ। তাছাড়া ও যে আমার সাথে এরকম বিশ্রী ভাবে কথা বলবে বা আমার গায়ে হাত তুলবে, এটা আমার কল্পনাতেও ছিল না। দুপুর পর্যন্ত এসব কিছু ভাবতে ভাবতে আমার কেটে গেল। এরপর দুপুরবেলা অফিসের ক্যান্টিনে গিয়ে খেয়ে নিলাম। বেশ কিছু অভিজ্ঞতা প্রথমবারের মতো হচ্ছে আমার, যেমন স্বামীর সাথে প্রথমবারের মতো চর খাওয়া, রাগ করে রাতের বেলা না খেয়ে থাকা, সকালবেলা রান্না না করে একাই অফিসে চলে আসা। যাই হোক, দুপুর 2:40 দিকে রিসিপশন ডেস্ক থেকে আমাকে এসে বলল যে আপা, আপনার সাথে কেউ একজন দেখা করতে আসছে। রিসিপশন থেকে বলা সেই ভদ্রলোকটি তাজুল ছাড়া আর কেউ হতে পারে না। ও আমার অফিসে এই প্রথম আসলো। প্রথমবারের মতো কত ঘটনায় ঘটে যাচ্ছে। তাজুল আমার রুমে আসলো। ওকে দেখে তো অবাক না হয়ে আমি পারলাম না। ঘামে জকজক করছে ওর পুরো শরীর। ওর চেহারার মধ্যে স্পষ্ট চিন্তার ভাব দেখা যাচ্ছে। আমি তো মনে মনে ভাবতেছি যে এই সামান্য ঝগড়ার জন্য ওর তো এরকম অবস্থা হওয়ার কথা নয়, হয়তোবা অন্য কোনো ঘটনা ঘটছে। কিন্তু কি যার কারণে ওকে এতটা চিন্তাগ্রস্ত মনে হচ্ছে? ওকে আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আর তুমি এতটা ঘামছো কেন আর দুশ্চিন্তা করতেছো কেন? এই সময় তুমি তোমার অফিসে না গিয়ে আমার অফিসে কি করো? একটা সর্বনাশ হয়ে গেছে মিতু। আমি বললাম, কি হয়েছে? রাতে সবকিছু ভুলে আমি তাজুলের দিকে তাকিয়ে রইলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। ও আমাকে বলতে লাগলো, বিশ্বাস করো মিতু, আমি কোনো কিছুই করিনি। আমি বললাম, ভালো করে বলো না কি হয়েছে? তুমি কি রাতের ঘটনা নিয়ে আমাকে কোনো কিছু বলতে এসেছো? যদি তাই হয় তাহলে এই ব্যাপারে আমরা রাতে বাসায় গিয়ে কথা বলি। না, রাতের ব্যাপারে কোনো কথা বলতে আসিনি। তাহলে কি হয়েছে আমাকে সব খুলে বলো। তাজুল বলল, দুপুরবেলা খাওয়ার জন্য বাসায় গিয়েছিলাম। এদিকে আমাদের বাসা থেকে তাজুলের অফিসে হেঁটে হেঁটেই যাওয়া যায়। আমরা সেক্টরের বাহিরে থাকি আর অফিসটা ছিল সেক্টরের ভিতরে। আমাদের বাসা থেকে বের হয়ে রেল লাইনটা পার হলেই তাজুলের অফিসটা সামনেই পড়ে। আমি যখন চাকরি করি নাই তখন সে ওর অফিসের সামনাসামনি বাসা নিয়েছিল। কিন্তু বছরখানেক আগে আমি যখন চাকরি নিলাম তখন দেখি আমার বাসা থেকে অফিসটা একটু দূরে হয়ে যায়। তেমন একটা সমস্যা হয় না, কারণ অফিস থেকে গাড়ি প্রোভাইড করা হয়। এই জন্য আর বাসাটা পরিবর্তন করা হয়নি। প্রতিদিন দুপুরবেলার খাবারটা আমি বাসা থেকে রেডি করে নিয়ে আসি, কিন্তু তাজুল বাসায় গিয়ে একা একাই খেয়ে আসে। তাজুল যখন বললো ও দুপুরে বাসায় খেতে গিয়েছিল, আমি ওকে বললাম যে আমি তো সকালবেলা রান্না করিনি, তাহলে তুমি দুপুরে বাসায় খেতে গেলা কেন? তাজুল আমাকে বলল, তোমার মোবাইলটা মনে হয় বাসায় রেখে গেছো, তাই না? আমি বললাম, হ্যাঁ, কি হয়েছে বলো। তাজুল আমাকে বলল যে 12টার দিকে আফরিন কল দিয়েছিল। আমি চমকে গেলাম। আফরিন 2 দিন আগে আমাদের বাসায় এসেছিল। আফরিন হচ্ছে আমার ছোট বোন। ও আমার থেকে 3 বছরের ছোট। ওর এখনো বিয়ে হয়নি। ও তো মাঝে মধ্যে আমাদের কাছে চলে আসে, কিন্তু এক সপ্তাহের মধ্যে 2বার চলে আসবে এটা তো ভাবিনি। বললাম, আফরিন ফোন দিয়ে কি বললো? তখন তাজুল বললো যে দুলাভাই, আপাকে তো ফোন দিচ্ছি, আপাকে ফোনে পাচ্ছি না। আমি আপনাদের বাসার নিচে এসে দাঁড়িয়ে আছি। এদিকে আমাদের বাসা হচ্ছে উত্তরা, আর আমার বাবা মা ওরা সবাই মিলে থাকে ধানমন্ডিতে। যেহেতু আফরিন হুট করে এসেছে, তাই ওকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে। নিশ্চয়ই তাজুল ওকে আসতে বসে ফোন দিয়ে নিশ্চয়ই আমাদের এই ঝগড়ার কথা ওকে শোনানোর জন্য, ওকালতি করার জন্য নিয়ে আসছে। আমি তখন তাজুলকে বললাম, তুমি ওকে আমাদের ঝগড়ার কথা বলতে গেলে কেন? তাজুল বলল, আমি তোকে আসতে বলিনি, ও তো আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে আমি আপনাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি। এরপর আমি ওকে আমার অফিসের সামনে আসতে বললাম যে চাবিটা তাহলে এখান থেকে নিয়ে যাও। এরপর ও আমার অফিসের সামনে থেকে এসে চাবিটা নিয়ে গেছে। ও যখন বাসায় যেতে লাগলো, আমি শুধু ওকে বলেছিলাম তোমার আপা আজকে সকালে ঘুম থেকে উঠতে পারেনি, তাই রান্নাটা করেনি। তখন আফরিন আমাকে বললো, আচ্ছা ঠিক আছে দুলাভাই, আমি তাহলে বাসায় গিয়ে রান্না করে রাখবো, আপনি দুপুরে খেতে আসবেন। আমি তখন আফরিনকে বললাম, সমস্যা নেই, আমি দুপুরে বাহিরেই খেয়ে নিব। তখন আফরিন আমার কথা শুনে বলতেছে, তা কি করে হয় দুলাভাই, অফিস থেকে তো বাসা অনেক কাছে, আপনি অবশ্যই দুপুরে খেতে আসবেন। এরপর একটু থেমে তাজুল আবার বলতে লাগলো, আমি 1:30টার দিকে অফিস থেকে বের হয়েছি। অফিস থেকে বের হওয়ার পরে আফরিনকে কয়েকবার কল করেছি, কিন্তু সে কলটা ধরেনি। এরপর যখন রেল লাইনটা পার হই, তারপর আরো 3বার কল করি, তারপর ওই মেয়েটা ফোন ধরেনি। এরপর রেল লাইনের পাশে বাজার থেকে 2 কেজির একটা দই নিয়ে বাসায় গেলাম। তুমি পরশুদিন দই কিনতে বলছিলা, এই জন্য কিনে নিছি। এরই মধ্যে দেখি যে আফরিন আমাকে মেসেজ দিছে, দুলাভাই আর কল দিতে হবে না, আপনি বাসায় চলে আসেন। বাসায় গিয়ে দেখি আমাদের ফ্ল্যাটের দরজা খোলা। আমি আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকলাম আর আফরিনের নাম ধরে ডাকতে থাকি, কিন্তু কোনো সারা শব্দ শোনা যাচ্ছিল না। মনের মধ্যে কেমন যেন ভয় ভয় করতে লাগলো। এমনটা তো হওয়ার কথা না। এরপর যখনই আমার রুমে গেলাম, গিয়ে দেখি এই কথা বলেই তাজুল ভয়ে ভয়ে কান্না করতে লাগলো। ওর চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে, ওকে খুব চিন্তিত দেখাচ্ছে। আমি আর ধরতে না পেরে ওকে বললাম, কি হয়েছে আমাদের রুমে, আমাকে বলো, তাড়াতাড়ি বলো। আমি বলতে পারবো না, তুমি আমার সাথে এক্ষুনি চলো, বাসায় গিয়ে সবকিছু দেখবে। আমি তাজুলকে বললাম, এত ন্যাকামি করো না তো, খুলে বলো তো কি হয়েছে। তাজুল বলতে লাগলো, রুমে গিয়ে দেখি আমাদের বিছানার উপর আফরিনের লাশ পড়ে আছে। ওর উন্নাটা দিয়ে ওকে ফাঁস দেওয়া হয়েছে, আর ওর চোখগুলো এখনো খোলা আছে। এগুলো বলতে বলতেই তাজুল কান্না শুরু করে দিছে, আর এটা শুনে আমার
আমার শরীর কাঁপা শুরু হয়েছে। আমিও স্পষ্ট গলায় তাজুলকে বললাম, আফরিনে কি হয়েছে বলো না। তাজুল তখন টেবিলের উপর আমার হাতটা শক্ত করে চেপে ধরে বলতেছে, বিশ্বাস করো মিতু, আমি কিচ্ছু করিনি, আমার কোনো দোষ নেই। আমি শুধু ওকে বাসার চাবিটা দিয়ে দিছিলাম। আমি বাসায় যাওয়ার আগেই কেউ হয়তো বা আমাদের ফ্ল্যাটে ঢুকে ওকে খুন করে দিছে। এটা শুনে আমার দম বন্ধ লাগতেছিল। আমি চেয়ার থেকে উঠে গেলাম, কাউকে কিছু না বলে অফিস থেকে বের হয়ে গেলাম। তাজুল আমার পিছু পিছু আসছে আর বলতে লাগলো, আমি এখন পর্যন্ত কাউকে কিচ্ছু বলিনি, বিশ্বাস করো আমার খুব ভয় লাগছে। আমি রুমের মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে সরাসরি তোমার কাছেই চলে আসছি। এরপর দুজনে একটা সিএনজি নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। বাসার গেটে দারোয়ান আমাকে দেখে বলতেছে, ভাবি আপনাকে এত চিন্তিত লাগছে কেন? আর তাছাড়া এই সময় আপনি বাসায় কিছু হয়েছে নাকি আমাকে বলুন তো। আমি তাকে কিছু না বলে সরাসরি আমার ফ্ল্যাটে চলে গেলাম। ঘরের দরজা খুলে রুমের ভিতরে ঢুকতেই দেখি আমার বোনটা চিরকালের মতো বিছানায় শুয়ে আছে। না কেউ হয়তো বা ওকে ঘুম পাড়িয়ে দিছে। নিচে থেকে আসার সময় তাজুল দারোয়ানকে বলে এসেছিল বাড়িওয়ালা যেন আমাদের ফ্ল্যাটে আসে। এর কিছুক্ষণ পরই সদর দরজায় বাড়িওয়ালাকে দেখা গেল। বাড়িওয়ালাকে তাজুল আমাদের রুমে নিয়ে আসলো। আমি তখনও ফ্লোরেই বসে আছি, মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছে না, সব ভাষা যেন হারিয়ে ফেলেছি। বাড়িওয়ালা তখন এইসব দেখে পুলিশের কাছে ফোন করে, আর এদিকে ধানমন্ডিতে আমার বাবা মায়ের কাছেও ফোন করা হয়। আর ছোট বোনের এরকম লাশ দেখে আমি তখনই অজ্ঞান হয়ে যাই। এরপর যখন আমার জ্ঞান ফিরলো তখন দেখি চারদিক থেকে মানুষ আমাকে ঘিরে আছে। চোখটা খুলতেই দেখি তাজুলকে হ্যান্ডকাপ পরিয়ে দাঁড় করে রাখা হয়েছে। ওসি সাহেব আমাকে দেখে বললেন, আপনি কি এখন ঠিক আছেন? আমি শুধু তাকিয়েই রইলাম। এরপর উনি বলতে লাগলেন, আমরা ঘটনার বর্ণনা কিছুটা শুনলাম। দারোয়ানের বর্ণনা আর ফ্ল্যাটের অবস্থা দেখে আপাতত আমরা সন্দেহজনকভাবে আপনার স্বামীকে গ্রেফতার করেছি। আপনার বোনের লাশটা পোস্টমর্টমের জন্য পাঠানো হবে। আপনার স্বামীর সাথে আপনার কখন দেখা হয়েছে আর আপনাকে আপনার স্বামী কি বলেছে সব ঘটনা খুলে বলুন। আর আপনার কাছে যদি সন্দেহজনক কিছু মনে হয় বা কাউকে সন্দেহ মনে হয় সেগুলোও বলেন। এদিকে আমি তাজুলের দিকে তাকিয়ে আছি। তাজুল অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি একটু একটু করে সব ঘটনায় পুলিশের কাছে খুলে বললাম। এরপর তাজুলকে থানায় নিয়ে যাওয়া হলো। বাবাও থানায় গিয়ে একটা মামলা করে দিয়ে আসলো। খালি একটা কফির কাপ হাতে নিয়ে বসে আছেন সাজু ভাই। এতক্ষণ কফি খেতে খেতে মিতুর কাছ থেকে সব ঘটনা শুনছিলেন তিনি। গতকাল এই খুনের ঘটনাটি ঘটেছে। প্রথমে সাজু ভাই গিয়েছেন থানায়, এরপর গিয়েছেন তাজুলের অফিসে। তাজুলের অফিস থেকে আসার সময় মিতুর অফিস থেকে ঘুরে তারপর বাসায় এসেছেন সাজু ভাই। সাজু ভাই তখন বললেন, সবকিছুই তো খুলে বললেন মিসেস মিতু, কিন্তু আপনার সাথে আপনার স্বামীর 4 বছরের মধ্যে এই প্রথম কেন ঝগড়া লাগলো সেটা তো বললেন না। মিতু তখন বলল, তেমন কোনো ঘটনা না, এমনি স্বাভাবিক ঘটনা থেকেই টুকটাক ঝগড়া লেগেছিল। এরপর সাজু ভাই মিতুকে আরেকটা প্রশ্ন করলেন, বললেন যে আচ্ছা মিতু, আপনি তো বললেন যে আপনি এসে দুপুরে অফিসে ক্যান্টিনে লাঞ্চ করেছেন, কিন্তু আমি তো খোঁজ নিয়ে দেখলাম যে আপনি লাঞ্চের সময় নাকি অফিস থেকে বের হয়ে গিয়েছিলেন আর 1.5 ঘন্টা পর অফিসে ফিরছেন। মিতু তখন চুপ করে রইল। এরপর সাজু ভাই মিতুকে বলল, আপনি এতক্ষণে সত্যিটা ভাবতে থাকুন আর আমি আপনার রান্নাঘরটা থেকে একটু ঘুরে আসি। আপনার বোন গতকালকে কি রান্না করেছে সেটাও তো দেখতে হবে তাই না? আর তাছাড়া ও রান্নাটা করতে পেরেছিল নাকি তার আগে খুন হয়েছে সেটা একটু দেখে আসি। মিতু খুব অবাক হয়ে তাকিয়ে রইল আর সাজু সেই চিরচেনা ঠোঁটের কোনায় গম্ভীর হাসিটা দিয়ে এগোতে লাগলো। পুলিশ গতকালই দেখে গেছে সবকিছু একবার। সাজু অবশেষে রান্নাঘরে ঢুকে চারপাশটা তাকিয়ে ফ্রিজটা খুলে ভিতর উকি দিল। ফ্রিজটা খুলে সাজু ভাই 5 মিনিটের মতো তাকিয়েছিল। এরপর মিতুর রুমে এসে মিতুকে বলতেছে, পুলিশ আপনার স্বামীকে ধরে না নিয়ে গিয়ে আপনাকে নিয়ে যাওয়া উচিত ছিল। আপনাদের কি মনে হয় খুনটা আসলে কে করেছে? ধন্যবাদ সবাইকে। পরের পর্ব আপলোড করা হবে।